আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যদি আর 7 কিলোমিটার যাই বাংলাদেশ সীমান্ত, ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর আমার ঠিক পিছনে এই যে নদীটা দেখছেন, এটা ইছামতি। ওটা হচ্ছে বনগাঁ রায় ব্রিজ, এটা বনগাঁর ইছামতি নদী। এই ইছামতি নদী নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। ইছামতি সংস্কার একটি পলিটিক্যাল এজেন্ডা। তৃণমূল কংগ্রেস, এককালে সিপিএম, ভারতীয় জনতা পার্টি সবাই এই এজেন্ডাটা তুলেছিল। কিন্তু সেই ইছামতির হালটা দেখুন। সেই ইছামতি এখন আগের থেকে অনেকটাই জীর্ণ। জলপথে ট্রান্সপোর্ট এখানে নেই। হ্যাঁ, পুরসভার পক্ষ থেকে কিছু সৌন্দর্যায়ন করা হয়েছে, কিন্তু তাতে ইছামতির হাল ফিরেছে বলা যায় না। বনগাঁয় লোকসভার লড়াই নিয়ে আজ তাই অনেক কটা ইস্যু। প্রথম ইস্যু, এই বনগাঁ কি পেল, গত 5 বছরে বনগাঁ কি পেল, আগামী 5 বছরে বনগাঁ কি পাবে। আদৌ এখানকার মানুষের উন্নয়ন হয়েছে? পেটের ভাত, পেটের খিদে মিটেছে, নাকি পুরোটাই রাজনৈতিক আচকিতেই আটকে রয়ে গেল? মতুয়া ভোট কতটা বড় ফ্যাক্টর বনগাঁতে, আজ এই নিয়েই শুরু করবো লোকসভার লড়াই। আর আমার সঙ্গে যেমন প্রতিনিধিরা রয়েছে, তেমনই রয়েছেন রাজনৈতিক দলের সমর্থকরাও। যারা রয়েছেন আসুন আলাপ করে নিই। বামেদের পক্ষ থেকে রয়েছেন প্রদীপ সরকার। বেশ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আনিসুজ্জামান মণ্ডল, নীলদর্পণ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এনকে টিভির প্রত্যেক দর্শককে এবং আমার সঙ্গে যারা বিজেপি এবং সিপিএমের যারা আমার সহপাঠীরা আছে তাদের প্রত্যেকের আমার অনেক অনেক অভিনন্দন। বাহ, বেশ ভালোভাবে শুরু করলেন। এবং বিজেপির সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৃত্যুঞ্জয় চক্রবর্তী, আমি উদ্বাস্তু সেলের জেলার ইনচার্জ। বেশ, উদ্বাস্তু সমস্যা, আপনি উদ্বাস্তু সেলের ইনচার্জ। উদ্বাস্তু সমস্যা বনগাঁয় রয়েছে তো? রয়েছে কি নয়? নেই। দেখুন, উদ্বাস্তু সমস্যাটাই হচ্ছে বনগাঁর প্রধান সমস্যা, এবং এই উদ্বাস্তু সমস্যা সমাধান আমরা বিজেপির পক্ষ থেকে কিন্তু আমরা করতে পেরেছি। কারণ আমরা সিএ আমরা চালু করে আমরা উদ্বাস্তু মানুষের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি আমরা সমাধান করতে পেরেছি। উদ্বাস্তু সমস্যার সমাধান হয়েছে সিএএ চালু করে, এই সমস্যার সমাধান করতে পেরেছে বিজেপি, তাই? আমার বিজেপি যে বন্ধু বললো উদ্বাস্তুর সমস্যার সমাধান হচ্ছে, যেটা হচ্ছে সিএ। এটা যদি আমাদের যে সাংসদ ছিল, যে সাংসদ প্রথম দিন থেকে অ্যাপিল করেছিল নিঃস্বার্থ, মমতা বালা ঠাকুরের কথা বলছেন? আমাদের যে সাংসদ ছিল মমতাবালা ঠাকুর, সে সবসময় বলেছিল এবং দীর্ঘদিন ধরে এই ইয়েটাই চলছিল যে সিএ যেটা হবে নিঃস্বার্থ নাগরিকত্ব। অর্থাৎ আমার ভোটার কার্ড আছে, আমার আধার আছে, আমি নিজে আবার নতুন করে অ্যাপ্লাই করবো কেন? আমি আমার নিজের ভোটটা যদি বিগত দিন কোনো দলকে দিয়ে থাকি, সে সাংসদ হয়ে দিল্লির সংসদে গিয়ে পৌঁছেছিল, এবং আমি নতুন করে আবার সাংসদদের নাগরিকত্ব করার জন্য আপিল করবো। ভোটার কার্ড আছে, এত বছর ধরে ভোট দিচ্ছি, আমি নাগরিক নয়, নতুন করে আমাকে বলতে হবে নাগরিক। তাহলে এত বছর ধরে যে ভোট হলো, কিংবা এত বছর ছাড়ুন, 5 বছর আগের ভোট, যাতে শান্তনু ঠাকুর জিতলেন, সেই ভোটাররা কি কেউ ভারতীয় নাগরিক নয়? দেখুন, আপনারা এসে এখন সলভ করলেন। সিএর যে বিষয়টা, সেটা হচ্ছে ওনারা যেটা বলছেন যে সিএ আর নিঃস্বার্থ সিএ, আপনি একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা এজেন্ডা বলুন যেটার মধ্য দিয়ে নিঃস্বার্থ ফর্ম ফিল আপ হয়। নিঃস্বার্থ ফর্ম ফিল আপ আপনারা করেন না, পশ্চিমবঙ্গ সরকার করেন না। দেখেন, কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইনের ভিতরে এরকমটা থাকে, ওনারা একটা ইস্যু তৈরি করতে পারে যে পাসপোর্টের ক্ষেত্রে আমি যেখানকার নাগরিক, ভোটার আইডেন্টি কার্ড, আমার আইডেন্টি কার্ড আছে, আধার আছে, এগুলো তো সিম্পল বিষয়, এগুলো তো। দেখুন, আপনারা তো দীর্ঘ 34 বছর শাসন করলেন, এককালে এমএলএও আপনার, এমপিও আপনাদের। আপনারা এই প্রবলেমটা ফেস করেননি? কারা উদ্বাস্তু তাদেরকে আবার করে নাগরিকত্ব দিতে হবে। আমরা তো জানতাম ভোট দেয় দেশের নাগরিক, এখন তো শুনছি এত বছর ধরে যারা ভোট দিয়ে তারা কেউ নাগরিক নয়। মানুষের সাথে ছেলে খেলা হলো না? আমাদের কাছে প্রশ্ন এইটাই, এতদিন পরে সিএর প্রয়োজন কেন হলো? বামফ্রন্ট সরকার 34 বছর ছিল, সেই 34 বছর থাকার ফলে কেন সিএর প্রয়োজন হবে? এরা কেন্দ্রের যে সরকার আর আরএসএস এর পরিচালিত দুটো সরকার, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। তৃণমূল আরএসএস তৃণমূলকে মমতা ব্যানার্জিকে দুর্গা উপাধি দিয়েছিল, মোদিজি দাঙ্গার পরে থেকে ফুল পাঠানো হয়েছিল মমতা ব্যানার্জির পক্ষ থেকে। এই নাগরিক নিয়ে এই উদ্বাস্তু মানুষ, এই দেশের যে সভ্যতা, এই রাস্তাঘাট, এই যে পরিযায়ী শ্রমিক, সবটাই উদ্বাস্তু মানুষ। এই উদ্বাস্তু মানুষকে নিয়ে রাজনীতির ময়দানে আনা হয়েছে। কংগ্রেস করে গেছে, পিয়ার ঠাকুর ছিলেন, পিয়ার ঠাকুর কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছে, তারা ছিল। তারপরে গুরুচাঁদ ঠাকুর নিজে মাদ্রাসায় শিক্ষিত হয়েছেন, সেই শিক্ষা ব্যবস্থা যারা করেছেন সে তাদেরকে ওভারলুক করে আজকে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। এই সাম্প্রদায়িক মেরুকরণ যদি না করতে পারে, বিজেপিও ভোট পাবে না, টিএমসিও ভোট পাবে না। সাম্প্রদায়িক মেরুকরণ অর্থাৎ একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তার প্রাণ। সবাই শুনেছি আমরা, এটাই তো বাংলার ঐতিহ্য, এটাই তো বাংলার একেবারে কি বলবো প্রাণভোমরা।
আপনারা মেরুকরণের রাজনীতি করছেন। না, আমরা একদম ঠিক একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান। কাজী নজরুল ইসলামের যে আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে তৃণমূল কংগ্রেস দলটাকে চলে। এই দলটা আমাদের সংখ্যালঘু তোষণ করছে বলছে সিপিএম। একদমই না। আপনি দেখছেন তো, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা একত্রিতভাবে, যারা উদ্বাস্তু আছে তাদের পাশেও আমাদের দল আছে, যে মুসলিম আছে তাদের পাশেও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা। মেরুকরণ করছে কে? মেরুকরণ করছে একমাত্র বিজেপি। আপনারা মেরুকরণ করছেন, ধার্মিক রাজনীতি করছেন। মেরুকরণের কথা বললে আমাদের প্রথমে চলে যেতে হবে উত্তরপ্রদেশে। আজকে উত্তরপ্রদেশের মানুষ দেখছে যে মেরুকরণ কোনটাকে বলে। আজকে উত্তরপ্রদেশে যেটা মানুষকে ভুল ধারণা দেওয়া হয়েছিল উত্তরপ্রদেশকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে, আজকে মানুষ দেখছে যে উত্তরপ্রদেশের মানুষ কত ভালোভাবে আছে, সব সম্প্রদায়ের মানুষ। একটা মানুষকেও কিন্তু আজকে বাংলায় আসতে হয়নি উত্তরপ্রদেশ থেকে, একটা মানুষকে উত্তরপ্রদেশ থেকে ভারতবর্ষের বাইরে কি বলছেন? দেখবেন আমার এখানেই আমাদেরই একজন ক্রু আছে যে বাংলায় এসে কাজ করছে উত্তরপ্রদেশ থেকে। দেখুন, বাংলারও প্রচুর মানুষ আছে যারা কাজের সন্ধানে অন্য জায়গায় যায়। কাজের সন্ধানে বলিনি, আমি ধর্মীয় কারণে বলেছি। তো ধর্মীয় কারণে উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসতে হয়নি, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে যে কথা বলা হচ্ছে যে এখানে পশ্চিমবঙ্গে যে একই বৃন্তে দুটো কুসুম রাখার ব্যবস্থা, সেখানে এ তো আমাদের যে যে রাজ্য আছে সারা ভারতবর্ষে, যেখানে আমরা শাসক ক্ষমতায় রয়েছি, সেখানকার মানুষ তো ওখান থেকে কোনো এরকম ধর্মীয় মেরুকরণের জন্য অন্য রাজ্যে যেতে হয়নি। বাংলা থেকে যেতে হয়েছে, অবশ্যই যেতে হয়েছে। পশ্চিমবাংলা ছেড়ে যেতে হয়েছে, একদম একদম বহু মানুষকে যেতে হয়েছে। বহু মানুষকে পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে হয়েছে। আসবো পশ্চিমবাংলা ছেড়ে যেতে। প্রচুর পরিযায়ী শ্রমিক আপনারা দেখবেন, যখন করোনা পিরিয়ডে গাড়ি পাচ্ছিল না, আসতে পারছিল না, আমরা CI2 এই সমস্ত ব্যবস্থা করে। না, আমার বক্তব্য আবার সেটা বক্তব্য না, প্রশ্ন হচ্ছে উনি বললেন ধর্মীয় কারণে পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ মানে পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে হয়েছে, তাই তো? পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে হয়েছে। না, এটা একেবারেই মানে ঠিক কথা না। এই মেরুকরণ, আমরা বলছি দেশ আমাদের, সংবিধান আমাদের, এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারাই ভারতবর্ষের নাগরিক। এখানে ছেড়ে যাওয়ার ব্যাপারটা আছে। আমি কর্মসূত্রে যেতে পারি, কর্মসূত্রে আসতে পারি, এটাই ভারতবর্ষ। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই আমার ভারতবর্ষ। এই কর্মসূত্রে তো আমরাও কোথাও যেতে পারি, আসতেও পারি। এবার আমার বক্তব্য হচ্ছে, এই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা বক্তব্য রাখা হলো যে বাংলার লোকজনকে নাকি ধর্মীয় কারণে বাংলা ছেড়ে চলে যেতে হয়। আমি ঠিক বুঝলাম না। ওনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই। আপনি যখন ওনাকে প্রশ্ন করছিলেন, উনি একটা এক্সাম্পল দিল উত্তরপ্রদেশ নিয়ে। আমাদের দেশের একটা অঙ্গরাজ্য রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশের এক্সাম্পল দিয়েছিল, ওখানে ধর্মীয় মেরুকরণ আছে কি না। আমি আপনাকে বলি একদম সিম্পল উদাহরণ। গত 19 তারিখ যে নির্বাচনটা হলো, সেখানে আমরা জাতি বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী, আমরা একে অপরের পরিপূরক। আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জন্য প্রত্যেকে একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা চলবো। আজকের দিনে আমরা যারা বিজেপি ভাইয়েরা আছে, সিপিএম যারা আছে, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা ডিবেট শেষ, আমাদের এই রাজনৈতিক সমস্যাটাও শেষ। আমরা যখন এখান থেকে আপনাদের থেকে ছেড়ে চলে যাব, তবে কিন্তু আমরা সবাই পয়েন্টে আসুন। অ্যাকচুয়াল যেটা হয়েছে উত্তরপ্রদেশে গত পরশুদিন যে নির্বাচনটা হয়েছে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে বোরকা খুলে, যারা নারী আছে তাদের বোরকা খুলে চিত্র দেখে তবেই তাদের ভোট কেন্দ্রে ভোটে অংশগ্রহণ করতে তো ভোটার আইডি কার্ডের জন্য না, এক মিনিট, এখানে আমি এই পয়েন্টটা নিয়ে বেশি এগোবো না, কারণ এখানে আবার এগোতে গেলে আবার ধর্ম এইটাই চলে আসবে। কিন্তু রেকগনিশনের জন্য তো এটা লাগে, এটা অনেক জায়গাতেই লাগে, এয়ারপোর্টেও লাগে। এয়ারপোর্ট এটা আইন, এটা আমাদের ভারতের আইন। আমি সেখানে গেলাম না। আমার না কোথায় কিভাবে ভোট হয়েছে আমি সেই নিয়ে কোনো বক্তব্য নেই। আমার বাংলায় ভোট খুব শান্তিপূর্ণ হয়েছে। আমার বক্তব্য হচ্ছে উত্তরপ্রদেশ তো আপনাদের স্ট্রং হোল্ড, ওখানে তো বিজেপির শক্ত ঘাঁটি, ওখানে তো তৃণমূলের শক্ত ঘাঁটি নয়। ওখান থেকে যদি বোম পাওয়া যায় না, পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ মানে মাফ করবেন, কোচবিহারে পাওয়া যায়নি বোম? না, সারা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের পুলিশই উদ্ধার করেছে। তাই কত কত বস্তা বোম উদ্ধার হয়েছে গতকালকে, এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। এত বস্তা বোম এবং বিস্ফোরক উদ্ধার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, তাহলে কি বারুদের স্তূপে বাংলা নাকি? একদমই না। যেটা হয়েছে সেটা বিজেপির লোকে রেখে দিয়ে তৃণমূলকে দোষারোপ করছে। এই দেখুন, আপনারা রাখছেন, ওদেরকে বলছেন আপনারা রাখছেন। আসলে পশ্চিমবঙ্গের যে প্রশাসন তো আর বিজেপি চালাচ্ছে না, পশ্চিমবঙ্গের যে প্রশাসক সেটা চালাচ্ছে তো পশ্চিমবঙ্গ সরকার। আগে একটু আগেই বললো যে পুলিশ বোমা উদ্ধার করেছে, তার মানে কি রাজ্য সরকারের যে পুলিশ আছে সেই পুলিশই বোমা উদ্ধার করছে, তাহলে রাখলো কারা? এটা কিন্তু ঠিকঠাক। কি বলবেন? এবার বলি শোনেন, পশ্চিমবঙ্গের পুলিশ উদ্ধার করবে তো। এখন তো নির্বাচন, সেন্ট্রাল নির্বাচনের কমিশনের অধীনে তারা, এই মুহূর্তে তো তারা রাজ্য সরকারের অধীনে নেই। বেসিক্যালি এখন কমিশন বলছে বলে করছে, এতদিন তো করতো না। এতদিন করতো না, এখন করছে। তো তার মানে আগামী দিন এই নির্বাচনের ভিতরে, নির্বাচন যে সময় ডিক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ আমাদের রাজ্য যে পুলিশ আছে নির্বাচন কমিশনের আওতায় আছে, তাহলে আগামী দিন এই বিজেপি দাদারা বা বন্ধুরা যারা আছে তারা পুলিশের বিরুদ্ধে আর কোনো অভিযোগ করবে না। এটাই আমরা, বেশ, তার মানে এরপর আপনারা আর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করবেন না, তাই তো? না, এই নির্বাচন শেষ হয়ে গেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দেন যে নির্বাচনের পরে
যাকে যেখানে ট্রান্সফার করুক না কেন আবার এনে দেবো। তার মানে কি প্রশাসনকে বুড়ো আঙুল দেখাবার চেষ্টা করে। এই জন্যই তো আজকে প্রশাসনের এই হাল। প্রশাসনকে বুড়ো আঙুল, কাঁচকলা, ঠেঙ্গা। এটা হাস্যকর বিষয়, ঠিক আছে। গত পরশুদিন একটা ঘটনা ঘটেছিল রামনবমীকে কেন্দ্র করে। অগ্নিমিত্রা পাল উনি অনশন করেছিল এবং থানার আইসিকে বিরূপ ভাষায় আক্রমণ করেছিল। তারপরে দেখা যাচ্ছে ওখানকার যে কাউন্সিলর ছিল বিজেপির, সে তখনই তার পরক্ষণেই তাকে মিডিয়া যখন জিজ্ঞাসা করলো তখন বললো যে পুলিশ আমাদের সাহায্য করেছে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি আশা রাখবো যে বিজেপির বন্ধু। আপনাদের প্রার্থী বলছে পুলিশ মারছে, আপনাদের বিজেপির কাউন্সিলর সেইখানকার সেই মিউনিসিপ্যালিটির কাউন্সিলর বলছে পুলিশ সাহায্য করছে। আমরা কোচবিহারেও দেখলাম একটা ইনস্টেন্স যেখানে পোলিং এজেন্ট, যেখানে দেখলাম পোলিং এজেন্ট বলছে এক মিনিট পোলিং এজেন্ট প্রথমে বলা হলো অপহরণ করেছে, ডিএম রিপোর্ট পাঠালো না উনি তালিকা ভুলে গেছিলেন তাই বাড়িতে আনতে গেছিলেন। কোনটা মানবো? আমি অন্তত কনফিউজ হয়ে যাচ্ছি। মানবো এটাই যে সন্দেশখালিতে 17 দিন পরেও ধর্ষিতার অভিযোগ থানায় নেয়নি। এই তো সেই পুলিশ, এ তো সেই পুলিশ। তাই এটা তো সেই পুলিশ। আপনাকে আমি একবারে বলি, দেখেন আমি যদি আমার ভিতরে সততা থাকে তাহলে আমি কিন্তু পালাবো না, এটাই বাস্তবতা। যদি শেখ শাহজাহান তো পালালো, 53 দিন পর ধরলো। আমাদের দল এটা তৃণমূল কংগ্রেস, যে আমাদের দলে অনৈতিক কাজ করবে আমাদের দল তাকে সাসপেন্ড করে, তার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি আমরা হাতে রেখেছি যে বিরোধী দলনেতা যে আছে সে টাকা নিচ্ছে, সে টাকা। আচ্ছা বেশ একটু সমর্থক রয়েছে, কি বলছেন? বুথ থেকে, তৃণমূলের বুথ থেকে রাজ্য পর্যন্ত সব দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূল বন্ধুদের কথা আমাদের বলা লাগবে না, বলে প্রত্যেকটা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেরেছি পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের হেভিওয়েট লিডার, মন্ত্রী, সবাই টোটাল তৃণমূলের সবাই। কি বলছেন? কিন্তু শুভেন্দু না, একমাত্র ওয়াশিং মেশিন সে, তার নাম আছে বিজেপি। আচ্ছা শুভেন্দু অধিকারী কি কেমন লোক? আমাকে সত্যি কথা বলুন, শুভেন্দু অধিকারী কেমন লোক? খুব ভালো লোক, খুব সুন্দর জনপ্রিয় লিডার, মানুষের জন্য কাজ করে। উনি তমলুকে লড়াই করে, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, উনি দুর্নীতির সঙ্গে থাকতে পারবে না বলে বিজেপিতে এসছে। তাই? আচ্ছা উনি বিজেপি লিডার হয়েছে, উনি যেহেতু চোরের লিডার, উনি দেখছে আমি বিজেপিতে না গেলে আমার জেল খাটতে হবে। এবার বিজেপিতে ওয়াশিং মেশিন, উনি দেখছে আমি ওয়াশিং মেশিন ঢুকে গেলে শুদ্ধ হয়ে যাব। ওই জন্য বিজেপি বলছে যে যতই দুর্নীতি করো বিজেপিতে আসো, ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করো। ওয়াশিং মেশিন আমাদের কাছে, আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এটাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই দুর্নীতির ক্ষেত্রে। একই গাছে দুটো ফুল, একই তৃণমূল আর বিজেপি। কারণ হচ্ছে এইটাই কারণ। বেশ যাহাই বিজেপি তাহাই তৃণমূল। দেখুন একজন চায়ের দোকানে বসে একজনকে একজন চায়ের দোকানে বসে একজনকে জিজ্ঞাসা করছে যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হয় তা তোমার কেমন লাগবে। তা সেই ভদ্রলোক বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হয় আমার খুব ভালো লাগবে। বলছে কেন? বলছে পশ্চিমবঙ্গের লোক যেভাবে জ্বলছে সারা ভারতবর্ষের লোক সেভাবে জ্বলুক। কি বলবেন? না একদম, ওনার যে বক্তব্যটা, উনি তো রাজনৈতিক আক্রমণ করছেন, কিন্তু সঠিকটা বলুক ওনার হৃদয় থেকে, ওনাদের হৃদ স্পন্দন সেখান থেকে বলুক। যদি বাংলার থেকে যদি প্রধানমন্ত্রী হয়, আমরা এখানে যারা আছি সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি যা আছি সবাই খুশি তো? আমি একটা কথা বলি, হ্যাঁ কি বললেন? চোর চিটিং বাস প্রধানমন্ত্রী আমরা চাই। যেটা এখন আছে না যে মুখ্যমন্ত্রী যদি হয়, এই যে মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী হয়, কোনটা চোর চিটিং ভাই? বলছে উনি যে বলছে যে পূর্ব বর্ধমানের একটা প্রার্থী অসীম সরকার, সে বলছে কি আপনি একবার শুনুন, যে বিজেপিতে যারাই আসবে তারাই মোদিজির সংস্পর্শে এসে ওয়াশিং মেশিনের মতো শুদ্ধ হয়ে যাবে। তাহলে ভাবেন, এটা হয়? নিয়ম আছে ওইটা, যে বিজেপিতে এলে পরে তাদের কোনো করাপশনের সঙ্গে জড়িত থাকা যায় না, এটাই হচ্ছে বিজেপি নিয়ম। বলছি, আমার প্রশ্ন হলো তাহলে চোরগুলোই কি শুধু বিজেপি আশ্রয় দেয় আর মোদির কাছে গেলে শুদ্ধ হয়ে যায়? আচ্ছা বেশ আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন আছে, আপনার কাছেই আছে। প্রশ্নটা হলো 2019-এর কিছু আগে একটা ভিডিও বিজেপির আইটি সেলের টুইটার হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল, ইউটিউব হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছিল। আপনি দেখেছিলেন সেই ভিডিও? তখন বিজেপি করতেন তো? বলুন না। সেই সময় এই প্লিজ
সেই সময় ভিডিওটা ছিল শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছেন, সৌগত রায় টাকা নিচ্ছেন, ফিরহাদ হাকিম টাকা নিচ্ছেন, হ্যাঁ তৃণমূল কংগ্রেসেরও লোকজন টাকা নিচ্ছেন, শুভেন্দু অধিকারীও টাকা নিচ্ছেন। সেই ভিডিও এখন আর পাওয়া যায় না এমনটা বলে বিরোধীরা, আপনারা নাকি ডিলিট করে দিয়েছেন। তারপর বলা হয় আরও একটি ইনস্টেন্স, আবার বিরোধীদের অভিযোগ, অজিত পাওয়ার, প্রধানমন্ত্রী নিজে বললেন অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত। 3 দিনের মাথায় অজিত পাওয়ারকে এই গঠবন্ধন সরকারের মহারাষ্ট্রে সেখানে ফাইন্যান্স মিনিস্টার করা হলো। তাহলে কি সত্যি মোদিজির সংস্পর্শে আসলে দস্যু ও বাল্মীকি হয়ে যায়? এবার আপনারা এই প্রশ্নের প্রথম যেটা করলেন তার উত্তরটা আগে দিই। আপনারা সবাই জানেন যে আলকামিস্টের যে মালিক, সে কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল, কে ঘটিয়েছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ হয়েছিল, নারদা নারদা। এবং এটা কিন্তু সবাই সপক্ষে বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে এই নারদের টিমটাকে সম্পূর্ণ পরিচালিত করেছে। স্টিং যদি হয়ও, আমি একটা কথা বলি, না আরে শুনতে হবে শুধু বকলে হবে না, শুনতে হবে। নারদা যদি করেও থাকে, যদি কারো যদি এতে হয়েও থাকে, টাকাগুলো তো নিয়েছিল, সেটা তো সত্যিই ভিডিও। এবার এই যে বিষয়গুলো টাকা নিয়েছিল, এটা কোর্টে যখন প্রমাণ হবে তখন নিশ্চয়ই দল তার কোথায় আপনারা ফেসাতে বললেই বলেন করে যাবো। টাকা তো নিল তৃণমূলের নেতারাও নিল, বিজেপির নেতা এখন প্রেজেন্ট যারা বিজেপির নেতা, টাকা তো নিয়েছিল। কে করালো, স্টিং কেন হলো সেসব পরে, টাকা নিয়েছিল দেখা গেল। তাহলে আমার বক্তব্য যে তৃণমূলের সেই নেতাদের যেমন সাজা হওয়া উচিত, বাকি সবার সাজা হওয়া উচিত। একদমই তাই। এবং হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত প্রভাবিত করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আমরা এই নির্বাচনে দেখতে পারলাম অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপির নরম মনোভাব সে পালন করলো। এতদিন পরে প্রার্থী দিল ওখানে একটা কোথায় বলছেন? ডায়মন্ড হারবার সেটিং মানে এই রেখে আর লাভ নেই। বন্ধু দারুণ বলেছেন। উনি আগে প্রথমে বলুক বনগাঁয় কার সাথে সেটিং করেছে। বনগাঁ এই যে কেন্দ্রে আপনি বলে দিন এই কেন্দ্রে বামফ্রন্টের সংগঠন থাকা সত্ত্বেও এই কংগ্রেসকে কেন ছেড়েছে? কেন দিলেন? আপনাদের সংগঠন বনগাঁয় কংগ্রেসকে দিয়ে দিলেন। আমরা তো কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, আমাদের ঘোষিত নীতি। জোট না সিট সমঝোতা? সিট সমঝোতা, আসন সমঝোতা। যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে দেখবেন আমরা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি, কিছু জায়গায় আমরা সিট সমঝোতা করেছি একটা লক্ষ্যে, ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পক্ষে একটা সরকার তৈরি হোক, যে সরকার প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের বছরে 2 কোটি বেকার ছেলে মেয়ে চাকরি দেবে বলেছিল। এই বিজেপি চাকরি দেয়নি। এরা বলেছিল যে 60 ডিজেল পেট্রোলের দাম কমানো হবে কৃষকদের, এরা ধর্নায় বসেছিল 1 বছর ধরে, কৃষক ধর্নায় ছিল, কৃষকদের জন্য এরা করেনি। এরা হচ্ছে ধপবাস, কৃষকের রক্ত শোষণ করছে এরা প্রতিনিয়ত। আজকের দিনে দাঁড়িয়েও কৃষকরা বিভিন্ন জায়গা। আচ্ছা বেশ, সেটিংটা কোথায়? সত্যি সেটিং আছে? এইমাত্র আপনি যখন এখানে ডেবিট নিচ্ছিলেন, আপনি যখন কথা শুনছিলেন আমার এই দাদার কাছ থেকে, সিপিএম এর দাদার কাছ থেকে, তখন ওখান থেকে একটা আসলো কি যে এখানে তৃণমূল স্ট্রং বলেই সিপিএম প্রার্থী দিইনি। তার মানে তৃণমূল স্ট্রং বলে সিপিএম প্রার্থী দেয়? বিজেপির এক দাদা বলছিল যে তৃণমূল স্ট্রং বলে। মনে না, আপনি আসুন না। তৃণমূল আর বিজেপির কি সেটিং আছে? হতাশ হয়ে গেছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, তারা জানে। আপনারা বনগাঁ নিয়ে হতাশ কিনা? বনগাঁর আমজনতা জানে যে বনগাঁয় কি রেজাল্ট হবে। এবার কি হবে? বনগাঁয় আমাদের প্রার্থী লক্ষ ভোটে জিতবে। লক্ষ ভোটে জিতবে শান্তনু ঠাকুর, কি বলবে? কত লক্ষ অ্যাকচুয়াল জিজ্ঞাসা করেন কত লক্ষ। আমরা অলরেডি আমাদের বুথ স্তর থেকে, বিধানসভা স্তর থেকে শুরু করে লক্ষ ভোটে জিতবে। ওই মার্জিনটা শুনতে চাচ্ছি, আমি তো হতবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, বলছে তৃণমূল কংগ্রেস বলছে আমরা জিতবো, বিজেপি বলছে আমরা জিতবো, আর আপনাদের এগেনস্টে অ্যালিগেশন আপনাদের স্ট্রং সংগঠন থাকা সত্ত্বেও কংগ্রেসকে ছেড়ে দিলেন হারার জন্য। এরা দুজনেই ক্ষমতায় ছিল। আপনি যখন অনুষ্ঠান শুরু করেন বলেছিলেন বিগত 10 বছরের হিসেবে হবে। মমতা বেলা ঠাকুর এখানে ছিল, আপনি নদীটা দিয়ে শুরু করেছেন, কিচ্ছু হয়নি। এখানকার গোপাল শেঠ কিছু এখানে মেলা হয়, সেই জন্য কিছু কচুরি বানায় শুধু করেছে। আচ্ছা, মূল যে ইস্যু পাপখালিতে, যেখানে নদিয়াতে একটা রেলের গার্ডওয়াল থাকার ফলে এই ইছামতি শুকিয়ে যাচ্ছে। এই আমরা রেলকে 1910 সালে পাপখালিতে এই অবস্ট্রাকশন তৈরি হয়েছে। এই অবস্ট্রাকশনের ফলে আজকে ইছামতিতে কচু, আজকে ইছামতিতে আর্সেনিক, আজকে ইছামতিতে কোনো মাছ পাওয়া যায় না। যেখানে দাঁড়িয়ে আপনি ডিবেট করছেন এটা ইছামতির চর, এখানে ইছামতি চলতো। এই ইছামতিকে শুকিয়ে যাওয়ার জন্য এই দুটো দল কেউ নির্বাচনী বেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এইটিকে আমার পেছনে বয়ে চলা এই ইছামতি নদী,
এই ইছামতি নদীর সংস্কারের জন্য অনেকে অনেক কথা বলেছে, একটু আস্তে। ইছামতির সংস্কারের জন্য অনেকে অনেক কথা বলেছে। বিগত 10 বছরে ইছামতিকে নিয়ে কোন দল কি করেছে? দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে, পৃথা রয়েছে আমার সঙ্গে, যা আমরা হাল হকিকত নিজের চোখে দেখতে পাচ্ছি। তারা কি বলেন? যা নিজের চোখে দেখছি সেটা ঠিক, নাকি তাদের দাবিগুলো ঠিক? এ নির্বাচনী ইস্তাহারে বিজেপি এবং তৃণমূল পরিবেশের কথা আমরা এক লাইনও পাইনি, একমাত্র পেয়েছি বামফ্রন্টের ইস্তাহারে। বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান, তিনি ঘোষণা করেছেন যে তাদের অন্যতম ইস্যু হচ্ছে পরিবেশ। এবং আজকে ইছামতির তীরে দাঁড়িয়ে আমরা তৃণমূলের কাছে প্রথমে যেতে চাইছি যে আপনাদের কাছে পরিবেশ কি আদৌ কোনো গুরুত্ব নেই? দেখুন, 2019 সালে শান্তনু ঠাকুর যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিল, তিনি বলেছিল যে আমার প্রথম কাজ হবে এই ইছামতি নদীর সংস্কার। সে এখন নাকি দেশের জাহাজ প্রতিমন্ত্রী, সে বলেছিল যে এখানে নাকি সে একটা লঞ্চ চালাবে, পরিষ্কার করে দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নদীর কী বেহাল দশা, একটা নৌকা পর্যন্ত চালাতে পারেনি, সে নাকি দেশের প্রতিমন্ত্রী। আমাদের পৌরসভা থেকে নিত্য প্রতিদিন দেখতে পাচ্ছেন আপনার লাইট জ্বলছে, পরিষ্কার কিন্তু প্রায় দিনই করা হয়। বিজেপির কাছে পরিবেশের গুরুত্ব কতটা একটু জেনে নাও। পরিবেশের বিষয়টা এবং ইছামতি সংস্কার। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বিভিন্নভাবে বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গের জন্য, পরিবেশের জন্য, যেরকম গঙ্গা উন্নয়নের খাতে বা বিভিন্নভাবে বিভিন্ন খাতে যে টাকাগুলো পাঠায়, সেই টাকাগুলো এরা নয়ছয় করে কোনোভাবে কাজ করেনি। সেই কারণেই এই সমস্ত জায়গা সংস্কারের জন্য প্রধানমন্ত্রী যে টাকা পাঠিয়েছে 9-6 করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হচ্ছে না, আর যারা ভালো মানুষ তারাই দেবে। আর আমি যদি বলি ইছামতির সংস্কার হবে, যে পঞ্চায়েত ভোট চলে গেল, পঞ্চায়েত ভোটে গুন্ডা চোর দিয়ে যে ভোট করানো হয়েছে, আর রাতের বেলা যে মদের বোতল দেওয়া হয়েছে ভোট নেওয়ার জন্য, সেই মদের বোতলই তো প্লাস্টিক দূষণ করেছে, জলে গিয়ে ইছামতির জলে ফেলানো হয়েছে। আচ্ছা, বিজেপি বলছে টাকা 9-6 করেছেন, যা টাকা পাঠানো হয়েছিল কেন্দ্র থেকে সব 9-6। রাস্তা দিয়ে যাবার সময় আপনি প্রায়ই চোখে পড়বে ইছামতি সংস্কারের নামে শান্তনু ঠাকুরের বড় বড় পোস্টার, কিন্তু সেই পোস্টারের পরিপ্রেক্ষিতে সেখানে যে 10 কোটি টাকা দেওয়া হয়েছিল, সেই 10 কোটি টাকার 10 পয়সা খরচ করেছে কিনা সেটা সরাসরি শান্তনু ঠাকুর কাজ করতে পারে, নিজে কাজ করতে পারে? কখনো কেউ কোনো জনপ্রতিনিধি নিজে কাজ করতে পারে? ওই টাকা কিভাবে আসে, কোন খাতে আসে? জেলা পরিষদে আসে, ডিএম এর আন্ডারে আছে, এটা একটু আপনি জেনে নেবেন। নদী জল কাকে দিয়েছে ওই টাকাটা? উনি যেরকম বলছে যে টাকাটা সংসদের খাতে আসে, সংসদ যে কেন্দ্রের আন্ডারে, অতএব কেন্দ্রীয় সরকারের একটা প্রতিমন্ত্রী সে এখানে কাজ করতে পারছে না, এর মতো অযৌক্তিক কথা বিজেপি ছাড়া কেউ বলবে না। একদমই। আমি ইলমাজের কাছে চলে যাব যে বেকারিত্ব, মূল্যবৃদ্ধি, চাকরি, এইসব দাবির পাশাপাশি পরিবেশ কি পিছিয়ে পড়ছে? ইলমাজ পিছিয়ে পড়ছে শুধু নয়, একটা জিনিস দেখো দীপঙ্কর, তুমি আমি সাংবাদিক, পৃথা আমরা সাংবাদিক, আমরা যারা নিজের চোখে দেখি সেটাই তো বিশ্বাস করব, দাবি বিশ্বাস করব না। শুধু এই দিকটা একবার দেখো, এই টুনি লাইট জ্বলা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ? এই নদী ইছামতির এই ব্রেথ তো ছিল না, ইছামতি তো এর থেকে অনেক বিপুল সমৃদ্ধ নদী ছিল, অনেক বেশি ফ্লোয়ের ইস্যু ছিল। এই ইছামতির যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা একসময় নদী ছিল, কমতে 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 একটা খালে পরিণত হয়েছে। তাই খালে পরিণত দায়টা তো কাউকে নিতে হবে, বামেদেরও নিতে হবে, বামেদেরও নিতে হবে, তৃণমূলকেও নিতে হবে, বিজেপি যারা সাংসদ দিয়েছে তাদেরও নিতে হবে। দেখুন, একদম সাদা কালো নয়, একদম নিজের চোখে যা দেখছি, কোনো পক্ষপাতিত্ব নয়, নিজের চোখে যা দেখছি। এই প্রতিটা প্রতীক একটা একদিন বলেছিল, এটা তোমরাও জানো, আমরাও জানি যে এক না একদিন বলেছিল এই ইছামতি সংস্কার হবে। হয় যে আসে, কিন্তু ইছামতি শুকিয়ে যায়, ইছামতি শুকিয়ে যায়, ক্রমশ পিছিয়ে পড়ে। একদম, এটা তো আপনারা মানবেন, চেয়ারে যেই বসে সেই হয় রাজা। ইছামতি শুকায়, রাজা ভুলে যায়, ঠিক তো? আরে জানি পার্টি হয়েছে কি, এখান থেকে কালীতলা পর্যন্ত এখন নৌকা চলাচল করে। এর আগে উনি যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর, তখন এখানে মমতা বালা ঠাকুর কি করলেন? না, মমতা বালা ঠাকুর সেটা কিন্তু চেষ্টা করেছে, সেই সময় কিন্তু পানা পরিষ্কার ছিল। তার পরবর্তীতে যখন তিনি প্রতিমন্ত্রী হলেন, তখন পানা ভর্তি, পৌরসভা নিজের দায়িত্বে এটা পরিষ্কার করেছে। দেখুন, আপনারা তো এখানকার বাসিন্দা, আমাদের থেকে বেশি আপনাদের আবেগ হওয়া উচিত ইছামতিকে নিয়ে। এটা আপনাদের নদী, সেই নদী। এক মিনিট, যেখানে দাঁড়িয়ে আছি এটাও তো ইছামতি ছিল এক সময়। ছিল, বামেরা বাকিটা বুঝিয়ে দিয়েছে। আর আমাদের সাংসদ যখন থেকে ক্ষমতায় এসেছে আমাদের শান্তনু ঠাকুর, তখন থেকে স্বরূপনগরের থেকে কাটা শুরু হয়েছে, আস্তে আস্তে এইদিকে আসছে। আর বামেরা অ্যাকচুয়ালি বামেরা তৃণমূল, এরা বাংলায় কুস্তি করে, দিল্লিতে দোস্তি, এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানি না দীপঙ্কর তুমি যদি খেয়াল করে থাকো, যখনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে কাজ হয়নি, তখনই বলবে না ও করেছে 34 বছরের ভূত দেখা যায়।
আচ্ছা 34 বছরে এই বামফ্রন্ট সরকারকে হারিয়েছে এই সাধারণ মানুষ, তৃণমূল হারিয়েছে, সাধারণ মানুষের ভোটে হারিয়েছে। অনেক দোষ ছিল আপনাদের, তাই না? মা মাটি- নেতাই সেতাই। ঠিক আছে, মা মাটি মানুষের সরকার হয়েছে তো, তাহলে মা মাটি মানুষের সরকার এই যে মাটি বুঝিয়ে দখল, ইছামতি দখল হয়ে যাচ্ছে, পুকুর বুঝে যাচ্ছে, পরিবেশ দায়টা হচ্ছে এইখানকার প্রশাসনের। আর আপনাদেরও তো ছিল, নদী কমিশন কাজ আপনাদেরও তো ছিল একটু হলেও। আমরা পরিকল্পনা নিয়েছিলাম সঠিকভাবে, আমাদের কাজটা শুরু হয়েছিল সংরক্ষণ পরে, সেই যখন শুরু হয়েছিল কাজটা, তারপরে এরা, আর এটা হচ্ছে নদী, ন্যাশনাল হাইওয়ে, এসব সেন্ট্রাল দেখে, সেন্ট্রালের রেলওয়েরা ব্রিজ আটকে এখানে পলি জমিয়ে আজকে এই নদীটা পরিকল্পনাভাবে। আচ্ছা দেখুন আপনারা এক মিনিট আপনারা 5 বছর আগে সাংসদ ছিল আপনাদের, আপনারা 5 বছর আগে অবধি শান্তনু ঠাকুরের আগে মমতা বালা ঠাকুর এখানকার এমপি ছিলেন। আপনি নিজে জনপ্রতিনিধি, আপনি একটা পজিশনে আছেন। এখানে আপনাদের অনেক অসংখ্য সাপোর্টার রয়েছে। ইছামতির এই অবস্থা কেন? ইছামতির অবস্থা যেটা ছিল সেইটা থেকে আমরা আরও পাল্টেছি। দেখুন পাল্টে আমি আপনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখাই। আসুন আরে আমি আপনাকে বলতে দেবো, আপনাকে তো বলার জন্য এনেছি 2011 যে এই আলো ছাড়া আর কি আছে। আমি আপনাকে বলছি সেটাই, 2011 সালের আগে ইছামতিরা ছিল। আপনি যে অংশ দেখাচ্ছেন এখন ক্যামেরার সামনে যেটা দেখাচ্ছেন অর্ধেকটা ছিল, মানে এটার অর্ধেকটা ছিল, বাকিটা আমরা খনন করে জিসিপি মেশিন দিয়ে কাটিয়ে এর পরিবর্তন পড়িনি, কোনো কোদাল পড়িনি এখানে, আরো বোঝাই করে হচ্ছে ওই যে বাদিয়া দখল করেছে। ইছামতি এটা যা আলোচনা হচ্ছে তো আমরা দেখি সব ওই যে বিল্ডিং গুলো সব নদীর মধ্যে, এই তৃণমূল কংগ্রেস মানুষকে দখলদারি করিয়ে এই মাটিগুলো কোথা থেকে উঠে আসলো? দখলদারি করে নদীর বাঁধ মুক্ত করুক। এরা নদী দখল করে বিল্ডিং করেছে, এই দুটো দল ব্যস্ত, কামানোর জন্য ব্যস্ত এই দুটো দল, কখনোই সমাজের জন্য এক মিনিট বেশ আমার একটা খুব সহজ প্রশ্ন, এই ইছামতি আপনি বলছেন 2011 অবধি অর্ধেক ছিল, সিপিএম বলছে না অর্ধেক ছিল না। না অর্ধেক ছিল। এগুলো তো আপনার ক্যামেরা দেখাচ্ছেন তো, এখান থেকে ওই পর্যন্ত এই মাটিগুলো, এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলো কোথা থেকে উঠে আসলো? এগুলো সবাই বলছে যে নদী ছিল, এই মাটিগুলো কোথা থেকে আসলে? বাইরে থেকে মাটি, যদি বাইরের মাটি নিয়ে এসে ভরাট করা হয়েছে। ছবি দেখাতে পারে ইছামতি কাটছে কচুরপাড়া বাদে, আমরা সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী উদ্যোগ করাবো, আমরা সমর্থন তুলে নেবো, এদেরকে ওপেন চ্যালেঞ্জ। যারা 3% ভোট পায় না তাদের উইথড্র হলো কি না হলো ওটা কোনো মানুষের ম্যাটার না। ম্যাটার হচ্ছে বসিরহাট থেকে, আমি বলি বসিরহাট থেকে খনন কার্য শুরু হয়েছে আজ থেকে 7 মাস আগে, এবং প্রায় 9 কিলোমিটার খনন কার্য হয়ে গেছে। আপনার বসিরহাটে গেলে দেখতে পারবেন, এবং আসছে খনন করতে বনগাঁ অব্দি এখনো পৌঁছায়নি। আমরা বনগাঁর ইছামতিকে এখনো পৌঁছায়নি। আমি একটু প্রশ্ন করি দাদা ভাইকে, বিজেপি কবে পৌঁছাবে? দেখুন এই প্রশ্নটা আমি তো ওনাকেও করতে পারি। এখন তো মমতাওয়ালা এমপি, রাজ্যসভার এমপি, নমিনেটেড, তাই কি এমপি সব দাদা অ্যানসারটা আমি দিই, যে কোনো একটা সিস্টেম থাকে, একটা আর্থিক বছরের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হয়, সেটা হয়তো বিজেপির দাদা জানে না। 2023-24 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে যে আর্থিক প্ল্যান সেটা অলরেডি গভর্নমেন্ট ইস্যু করে নিয়েছে। সেই সময় আমাদের যে সাংসদ রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, সেই সময় রাজ্যসভার সাংসদ হয়নি। তখনও কিন্তু আমাদের যে বর্তমান এমপি ছিল শান্তনু ঠাকুর, সে ছিল, তার কাছে প্রশ্ন করা উচিত এটা কবে হবে। অতএব তার না, উনি তো বলছেন শুরু হয়েছে, ওরা বলছে, বিজেপি বলছে শুরু হয়েছে। বসিরহাট থেকে আসছে, এখনো বনগাঁয় পৌঁছয়নি। আমার প্রশ্ন কবে পৌঁছবে? হচ্ছে শুধু মিডিয়াকে নিয়ে একটা ব্রিজের নাম করে একটা মন্দিরে পুজো দিয়ে সেদিনকে পেশ করে শান্তনু ঠাকুর ছেড়ে দিয়েছে, আর কোনোদিন কিছু হয়নি। আমরা চাই পরিবেশের স্বার্থে কোনো এজেন্ডা আছে, এরা যে বলতে পারে এদের রাজনৈতিক এখন তো ভোটের জন্য করতে পারবে না। রাজনৈতিক ইস্যু, নির্বাচনী ইস্তাহারে পরিবেশ নিয়ে এক লাইন লেখা আছে বিজেপির, বলতে এরা কর্পোরেটের কাছে নদী বিক্রি করে দিচ্ছে, পাহাড় বিক্রি করে দিচ্ছে, খনিজ সম্পদ বিক্রি করে দিয়ে এরা প্রতিনিয়ত কর্পোরেটের স্বার্থ। এই যে আমি একটু বলি, ওই কাকু জানেই না ভোটের সময় কোন কাজগুলো করা যায় কি যায় না, সেটা আপনার প্রথম জানতে হবে। বেশ আমার একটা কথা বলুন, পরিবেশ নিয়ে শুধু তো ইছামতি নয়, পরিবেশ নিয়ে হয়তো এখানে বড় বড় অনেক মিডিয়া চ্যানেল একটা খবর দেখাচ্ছে না, আমরা দেখাচ্ছি। লাদাখ
লাদাখে পরিবেশ নিয়ে বিজেপি সরকারকে ওখানকার আমজনতা তুলোধনা করছে, আজও ছবি আছে, তুলোধনা করছে। স্টেটহুড দিতে হবে এবং পরিবেশ ওখানকার যে পাহাড় সেগুলো সংরক্ষণ করতে হবে। যোশীমঠে আমি না হয় নাই গেলাম, একটু লাদাখেই থাকি, কারণ লাদাখের খুব কাছেই চীন। লাদাখকে সুরক্ষিত করা ভারতের 1 নম্বর এজেন্ডা, কারণ চীনের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, ঠিক যেমন বনগাঁর সাথে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার আছে। তাহলে এই পরিবেশ সমস্যাগুলো যখন খুব ওতপ্রোতভাবে জড়িয়ে সিকিউরিটির মধ্যে, তখন কি হলো? দেখুন, ভারতবর্ষের আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি একমাত্র ঝাঁটা ধরে সারা ভারতবর্ষ পরিষ্কার করার পরিকল্পনা নিয়েছিল। আর কোনো প্রধানমন্ত্রীর হাতে ঝাঁটা আমরা হাতে দেখিনি, একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর হাতে ঝাঁটা দেখেছি। সারা ভারতবর্ষ, শুধু লাদাখ নয়, সারা ভারতবর্ষ পরিষ্কার। ওই ঝাঁটা দিয়ে কি হলো? উল্টোটাই নিশ্চিত পারমাণিক করে রাজবাড়ির সামনে কাঁচড়া ফেলে দিয়ে আবার লোক দেখানো কুড়াচ্ছে। এটা কি স্বচ্ছ ভারত এই অভিযান? ঝাঁটা দিয়ে কি হলো? যারা ঝাঁটা দিয়ে যেটা করেছে, যেখানে অলরেডি লোক দিয়ে আগের থেকে ময়লা পরিষ্কার করেছে, প্রধানমন্ত্রী আসছে, ওখান থেকে একটা ডাস্টবিন থেকে ময়লা ফেলেছে, উনি ঝাঁটা দিয়ে দেখাচ্ছে আমি স্বচ্ছ ভারত করছি। কিন্তু এটা লোক দেখানো। স্বচ্ছ ভারত যদি করতে হয়, তাহলে পশ্চিমবাংলায় যে নোংরাগুলো পড়ে আছে, পশ্চিমবাংলায় যে দুর্নীতি রয়েছে, যে লোকগুলো চুরি করে রয়েছে, সেইগুলো তুলে দিক। ঝাঁটা দিয়ে যে দুর্নীতি আছে সাধারণ মানুষ সেটাও ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেবে। একটু অপেক্ষা করুন, দুর্নীতি ডাস্টবিনে পড়ে যাবে। লাদাখ হলো খনিজ সম্পদে সমৃদ্ধ একটা জায়গা। সেখানে কিন্তু অনেকগুলো দাবি ছিল, আজকে 4 লেন করা হচ্ছে ওই সমস্ত জায়গাগুলোয়, ঠিক আছে, যেখানে একটা পরিবেশ ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যোশীমঠ দেখুন, সেখানেও ভেঙে পড়ছে আস্তে আস্তে ব্যবস্থা। উত্তরাখণ্ড দেখুন, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। বিজেপি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বিজেপি দায়ী। বিজেপি দেই, এরা আদানির কাছে পাহাড় বিক্রি করেছে, খনিজ সম্পদ বিক্রি করেছে, রাজনৈতিক বন্ডে ওরা টাকা তুলেছে। ওদের ধান্দা হচ্ছে কর্পোরেটের কাছ থেকে টাকা তোলা। সবচেয়ে বেশি টাকা তুলেছে এই বিজেপি ইলেকট্রল বন্ডের নামে। মানুষ টাকা পায়নি বলে ওদের আক্ষেপ। ভারতবর্ষে ইলেকট্রনিক বন্ডের জন্য ওরা কোনো টাকা পায়নি। দ্বিতীয়তম নম্বর হচ্ছে টিএমসি। বলছি, উত্তরাখণ্ডে যে টানেল দুর্ঘটনা হয়েছিল, 40 জন আটকে পড়েছিল, সেই কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ড কিনেছিল বিজেপি এবং চাঁদা তুলেছিল সেই কোম্পানি। আচ্ছা, বেশ 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 সবার কথা শুনেছি। এবার একটু যারা প্রবক্তা আছে তাদের কথা শুনবো। যা হয়েছে হয়েছে, আগামীটার কথা শুনতে চাই। এই ইছামতিতে আগামীতে আপনার প্রার্থী, বিজেপির প্রার্থী কিংবা বিজেপির কি ইচ্ছে রয়েছে ইছামতি নিয়ে? দেখুন, আমাদের কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। 9 কিলোমিটার কাজ অলরেডি এগিয়ে গেছে। আগামী দিনে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন, এখন নেই, উনি কথা দিয়েছেন যে এই বনগাঁতে আগের যে রূপ, ইছামতির যে রূপ, সেই রূপ ফিরিয়ে দেবে। বেশ, ওরা বলছে যে ফিরিয়ে দেবে, ইছামতির আগের রূপ ফিরিয়ে দেবে। আমি আপনারা কি করবেন? ওই দাদাভাই তো সম্পূর্ণ বললো যে 9 কিলোমিটার অলরেডি কাজ হয়ে গেছে। আমি সাপোজ ধরে নিলাম ওই দাদাভাই সত্যি কথা বললো যে বিজেপির সাংসদ তহবিল থেকে অলরেডি 10 কোটি টাকা যেটা অর্থ সরকার দিয়েছে, সেখান থেকে 9 কিলোমিটার কাজ হয়ে গেছে। কাজটা শুরু হয়েছে কোথা থেকে? বসিরহাট থেকে যে বনগাঁ লোকসভার যে এরিয়াটা আছে এই ইছামতি, সেটা প্রায় 70 থেকে 80 কিলোমিটার। তাহলে যদি 5 বছরে 9 কিলোমিটার হয়, আশা রাখবো যদি বিজেপির সাংসদ আবারও 5 বছর থাকে তাহলে 18 কিলোমিটার পর্যন্ত হবে। অতএব আমরা যেদিন জীবন দশায় থাকবোই না, সেই সময় হয়তো এই জিনিসটা সম্পূর্ণ হবে। ইছামতিতে কি হলো সে আলাদা ব্যাপার, আগামী 5 বছরে কি হবে? আগামী 5 বছরে আমি দাবি করব নিরপেক্ষভাবে, বিজেপি বন্ধুদের কাছেও বলবো, যে পাপখালিতে যে বাচ্চা আছে, ইছামতি আজকে কচুবনে পরিচিত, তার কারণ হচ্ছে এই বাচ্চা যদি সারিয়ে দিতে পারে আর সংস্কার করে জল যদি জোয়ার ভাটা খেলে, একমাত্র জোয়ার ভাটা যদি খেলে ইছামতিতে, তবে এই কচুরিপানা হবে না, তবে ইছামতিকে বাঁচানো সম্ভব। এই কাজ সার্বিকভাবে সমস্ত দল ও মত নির্বিশেষে সমস্ত নাগরিকের উচিত এই ইছামতিকে বাঁচানো। আর বেশ, ইছামতি নিয়ে আবেগ রয়েছে, তবে ইছামতির সত্যি কি হলো একটু আম জনতার কাছে জিজ্ঞেস করবো, মানে যারা সাপোর্টার আছে তাদের কাছে জিজ্ঞেস করবো। ছোট্ট প্রশ্ন, একটাই প্রশ্ন, ইছামতির যতটুকু অংশ আমাদের ভারতে আছে, না সব জিনিস, আরে এখানে আপনার কোন ইন্টারন্যাশনাল ব্যাপার আছে? এই জায়গাটা ওভাবে তো মাঝখান থেকে কিছু করা যায় না। আপনি চলে যদি যান এদিকে সামনে, এখানে পার সংস্কার করতে পারেন না আপনি? হাঁসখালির ওই দিকটায় যখন যাবেন তখন না, না, একটু আম জনতা সাপোর্টারদের কথা শুনতে চাই যে ইছামতির কি হবে, ইছামতি কবে ফিরবে? ইছামতিতে কবে নৌকা চলবে, কবে পরিবহন ব্যবস্থা ঠিক হবে, কবে অর্থনীতি ঠিক হবে?
এবছর যখন বিশ্বজিৎ দাস জিতবে তারপর থেকে পরিবর্তন শুরু হবে, কারণ শান্তনু ঠাকুর এই 5 বছরে তার সমস্ত 10 কোটি টাকা নিজের পকেটে পুরেছে, এছাড়া কিছুই করেননি। আজকে বলছেন হাঁসখালির কথা, দত্তপুলিয়ার কথা, সেখানে গিয়ে দেখবেন জল পর্যন্ত আপনি দেখতে ইছামতিতে পাবেন। আর্সেনিক প্রবণ জল কেউ ব্যবহার করতে পারে না, না কৃষিকাজে, না স্নানের কাজে, না বাসস্থানের কাজে। পৃথা, তুমি বিজেপির কাছ থেকে জেনে নাও কবে আবার ইছামতি ঠিক হবে। ইচ্ছামতি সংস্কার কবে হবে? আগামী 5 বছরে কি পরিকল্পনা রয়েছে আপনার? তৃণমূলে গোবিন্দচন্দ্র নস্কর এমপি ছিলেন, মমতা বালা ঠাকুর ছিলেন, তেনারা ইছামতির বিন্দুমাত্র কাজ করতে পারেনি। কিন্তু বর্তমানে আমাদের যিনি সাংসদ আছেন, বর্তমানে যিনি প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি 9 কিলোমিটার কাজ করেছেন, কাজ চলছে দ্রুত গতিতে। মানে আগামী দিনে পরিকল্পনা কি রয়েছে? একদম খুব সুন্দরভাবে ইছামতিতে সুন্দরভাবে চওড়া হবে, একদম সুন্দরভাবে আগে যেরকম ঢেউ ছিল, জোয়ার ভাটা ছিল, সেরকমটা আমরা ফিরিয়ে আনবো। আগামী দিনে আমাদের সরকারের থেকে যে এজেন্ডা আছে 2023-এ অর্থাৎ 2020 থেকে 22 অবধি যে করোনাকাল ছিল, তারপরে যে সাংসদের কোঠায় যে টাকাটা এসছে, 1 মিনিট বলতে দেবেন, করোনা ছিল কিনা কুড়ির ভিতরে বলতে দেবেন, সেই টাকা দেওয়ার পর বর্তমান 24-এ যে কাজ চলছে এবং এটা চলছে। আগামী দিনে আমাদের যেটা পরিকল্পনা আছে, এই নদীটাকে কাটানো হবে। আচ্ছা, 103 পাতার নির্বাচনী ইস্তাহার আপনাদের, 103 পাতার নির্বাচনী ইস্তাহার, আপনি এক পাতাও পেলেন না পরিবেশ নিয়ে কোনো কিছু লেখার? পরিবেশ নিয়ে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পরিবেশ নিয়ে ভাবেন। গাছ লাগানোর প্রক্রিয়া যেভাবে চলছে, আজকে কলকাতা শহরে দেখুন প্রচুর পরিমাণে গাছের সংখ্যা বেড়েছে। আজকে যে কোনো জায়গাতে কিন্তু কোনো কলকাতা শহরেও গাছের সংখ্যা বেড়েছে, 42 ডিগ্রি টেম্পারেচারে আপনি প্রোগ্রাম না আপনার এসির পরিমাণ বাড়ার জন্যে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়ছে, ওটা একটা কারণ। অবশ্যই গাছ লাগানোর প্রক্রিয়া কিন্তু আপনি যে কোনো জায়গাতে দেখবেন আগের থেকে প্রচুর পরিমাণে গাছ বেড়েছে, সেখানে গাছ পোতার প্রক্রিয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই নিচ্ছেন। আজকে দেখুন যে আজকে পার্ক হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেখানে কিন্তু গাছ পোতা হচ্ছে। মধ্যে যদি কোনোদিন উন্নয়ন হয়ে থাকে, সেটা পঙ্কজ ঘোষ যখন এমএলএ ছিল 10 বছর, তার হাত দিয়ে তার এমএলএর কোটার টাকায় এখান থেকে গার্ডওয়াল তৈরি হয়েছে। এবং তৃণমূল সব থেকে এইটাকে ব্যবহার করেছে সংস্কারের থেকে বিনোদন হিসাবে। কিভাবে 100 দিনের কাজের দাবি ছিল বামপন্থীদের ইউপিএ গভর্নমেন্টের সময়, তার দাবিতে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের টাকাকে ব্যবহার করে এই তৃণমূল কংগ্রেসের তৎকালীন পৌরপ্রধান যিনি ছিলেন, তিনি আজকে জেলে, তিনি সেই টাকা এনে এইখানে দুপাশে দেখেন গার্ডওয়াল, এটাকে কিসের জন্য করেছে? এখানে বিনোদন, সকালবেলা মর্নিং ওয়ার্কের জন্য করা হয়েছিল, বিনোদনের জন্য। তুমি শুনলে যে তৃণমূল এটা জন্য নয়, সংস্কৃতি করার জন্য নয়, মানে কোনো সংস্কার করার জন্য নয়, বিনোদন করার জন্য। এন্টারটেইনমেন্ট অ্যান্ড অনলি এন্টারটেইনমেন্ট। এবার আমার প্রশ্ন গণতান্ত্রিক অধিকার নিয়ে। একটা হাওয়া উঠেছে, একটা ওয়েভ উঠেছে, ভোট ওয়েভ উঠেছে, যে দেশের গণতন্ত্র নাকি এবার সত্যি সংশয় আছে। মনে করেন দেশের গণতন্ত্র সংশয় আছে? এক ভোট, এক নীতি, একই, এটা হচ্ছে মনুবাদী দর্শন, ওয়ান নেশন ওয়ান ভোট। ওয়ান ভোট। এটা হচ্ছে ভারতবর্ষ, বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন সংস্কৃতি, সেখানে কোনো মতেই এক ভোট এক দেশ হতে পারে না। এই এজেন্ডার দিকে আগামী দিনে সৌরতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিজেপি গভর্নমেন্ট। এই দেশের সংবিধান আজকে আক্রান্ত, যে সংবিধান থেকে প্রতিটি গরিব মানুষের অধিকার দেওয়া হয়েছিল, পিছিয়ে পড়া সমাজের মানুষের অধিকার দেওয়া হয়েছিল, বাবা সাহেব আম্বেদকর এই পিছিয়ে পড়ার মানুষ দিয়েছিল। এরা সবচাইতে বেশি, এরা সবচাইতে, ও তখন বামপন্থী ছিল, ও তখন বামপন্থী, ও ফরওয়ার্ড ব্লক ছিল, ও সবচাইতে বেশি ক্ষতি করেছে, ওই সবচেয়ে ওদের মতো নেতাদের জন্য। বেশ, গণতন্ত্র কি বিপন্ন? একদমই, দেশে গণতন্ত্র বিপন্ন, কিন্তু আমাদের রাজ্যে না। আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করে তার ভোটার অধিকার প্রয়োগ করার জন্য। কিন্তু এই সর্বপ্রথম দেখছি এমন একটা সরকার আমাদের কেন্দ্রে বসে আছে, সেই সরকার প্রথমে সিএ, তারপরে এনআরসি, মানুষ আতঙ্কিত। আচ্ছা বেশ, আমার একটা বক্তব্য আছে, আমার একটা প্রশ্ন আছে আপনাদেরকে। বিরোধীরা বারবার কেন বলে যে আপনাদের হাতে দেশের গণতন্ত্র বিপন্ন? আচ্ছা, সংবিধানকে কি আপনাদের খুব একটা ভালো লাগে না নাকি? আপনার মনে হয় যে ইউক্রেন থেকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী ভারতবাসী যে কজন ছিল তাদেরকে 6 ঘন্টার মধ্যে 2 দেশের রাষ্ট্রপ্রধানকে ঠান্ডা রেখে এনে নিয়ে এসে, ভারতের ছাত্রছাত্রীকে নিয়ে এসে, সেখানে কি হিন্দু মুসলমান সাহেব 6 ঘন্টার মধ্যে আনে দিতে পারেনি? এক মিনিট, না, আমি বলে দিই, না, যুদ্ধ শুরু হওয়ার প্রায় 4 দিন পর তাদেরকে আনা হয়েছিল। কিন্তু হ্যাঁ, হ্যাটস অফ টু আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রক। আমার বক্তব্য, আমার প্রশ্ন সেটা নয়।
আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি সংবিধান খুব একটা ভালোবাসেন না, নাকি সমস্যা রয়েছে আমাদের দেশের সংবিধান নিয়ে? আমাদের সংবিধান নিয়ে কি অসুবিধা করেছি আমরা? এই যে বলছে বারবার আপনার সংবিধান বদলে দিতে চান, কি বলতে যেতে, এক দেশ আইপিসি বদলে আনতে চান, এক মানুষ ইউনিফর্ম সিভিল কোড, এক ভোট, এটা আমাদের সকলের দাবি দীর্ঘদিনের, এবং এটা আগামী দিনে নরেন্দ্র মোদী সেটা করেই ছাড়বে। না আমার বক্তব্য হচ্ছে এই যে এক দেশ এক আইন তো অলরেডি রয়েছে। বারে বারে ভোট না হলে পকেটে টাকা ঢুকবে কি করে? না না, এক দেশ এক আইন তো এখনো রয়েছে। এক মিনিট শুনতে হবে। এক দেশ এক আইন তো এখনো রয়েছে। এখনো তো আমি যদি চুরি করি আইপিসিতে যে সাজা পাবো, আপনি চুরি করলেও সেই সাজা পাবেন, উত্তরপ্রদেশের একজন চুরি করলে সেই সাজা পাবে, বিহারের একজন চুরি করলেও সেই সাজা পাবে। নতুন করে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনার কারণটা কি? আনার কারণ একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে একই দেশ একই আইন, তাহলে কাশ্মীরে, তাহলে আমাদের পাশেই রয়েছে অঙ্গরাজ্য যেটা সিকিম, সেখানে আইনটা আলাদা ছিল কেন? এখন তো আর নেই। এখন নেই মানে কি? কে বহু করবে? বছর ধরে নেই। 70 ধারা কে করবে? না বহু বছর ধরে নেই। আবার আমাকে আরেকটা কথা বলুন। আপনারা একটা যুক্তি দিয়েছিলেন, যে যুক্তিটা আমি আপনার কথায় পেলাম না, যে ইংরেজদের বানানো আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড সেটা বদলে আমরা ইউসিসি করবো। ওটা ইংরেজরা বানিয়ে দিয়ে গেছিলো। আচ্ছা, ইংরেজদের বানানো যদি সব কিছু চেঞ্জ করে দেয়, ইটস আ ভেরি গুড থিং, এটা খুব ভালো কনসেপ্ট। তাহলে আমার বক্তব্য যে কোহিনূরটাকে নিয়ে আসুন না, কোহিনূরটা কেন এখন ওখানে পড়ে আছে? এরকম কোহিনূরের মতো অনেক জিনিসই আছে, আগামী দিনে সব আসবে। মাত্র 10টা বছর কংগ্রেস এত বছর ছিল দেশের জন্য কিছু করেনি। সবই নাকি আসবে, কিন্তু উনি যা বলছেন তাতে তো ফরেন পলিসি পুরো ঘেটে যাবে। মানে এই যে এখানে যারা আলোচনায় অংশগ্রহণ করেছে, এই ফরেন পলিসিতে যে কেন ইউক্রেনে আমার ছাত্র যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাতে, উচ্চ শিক্ষায় এই বিজেপি মানব সম্পদ উন্নয়ন দপ্তর থেকে যেটা লোড করেছিল পুরোটা ধ্বংস করে দিয়েছে। নতুন করে পিএইচডি গবেষণা করতে পারছে না ছাত্রছাত্রীরা। আর যারা পিছিয়ে পড়া বর্গের ছাত্রছাত্রীরা যাচ্ছে তাদেরকে মানসিক নির্যাতন করছে। এই এবিপির নাম ধরে গেরুয়া উড়িয়ে আমাদের জেএনইউতে ছাত্রদের উপরে আক্রমণ করছে। এই পিছিয়ে পড়া সমাজ যারা বেশ আমার শেষ প্রশ্ন, আম জনতা কেন ভোট দেবে? যে এতগুলো প্রতীক রয়েছে, এতগুলো প্রার্থী রয়েছে, কেন ভোট দেবে? ভোট দিলে কি পাবে? কেন আম জনতা ভোট দেবে? শুরু করবো আপনাকে দিয়ে। কেন আপনাদের প্রার্থীকে আম জনতা ভোট দেবে? বিনা পয়সায় এতদিন ধরে চাল দিয়ে আসছে আমাদের সরকার, সেই করোনাকাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা মানুষকে, কোনো মানুষ বিচার নেই, কোনো ধর্ম বিচার নেই, সর্বধর্মের মানুষ সেই জিনিসটা কিন্তু পেয়ে আসছে। এই পর্যন্ত যে গ্যাসের দাম 3বার কমিয়ে দিয়েছে আপনারা দেখেছেন। বনগাঁর মানুষ কেন ভোট দেবে? বনগাঁর মানুষ দেবে, এখানে সিএ চালু হয়েছে, মানুষের দীর্ঘদিনের দাবি। বনগাঁর মানুষ কেন ভোট দেবে? মানুষ সেই কারণেই ভোট দেবে। কোনো বিধায়ক, কোনো কাউন্সিলর, কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো লোকসভার প্রার্থী মানে এমপি কোনো দলের হয় না, প্রত্যেকটা মানুষের জন্য হয়। সেই মানুষ বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বিশ্বজিৎ দাস, 3বারের বিধায়ক, তার কাছে জাতি বর্ণ নির্বিশেষে, একবার তো বিজেপি ছিল, যে কোনো দলের হতে পারে, যে কোনো একদম তাই, একদম। আমি আপনাকে বলি, আপনার বিধায়ক, আপনার যে বিধায়ক সে যদি বিজেপির হয়, তৃণমূলের হয়, কংগ্রেসের হয়, আপনারই বিধায়ক। বেশ, আপনাদের কেন ভোট দেবে? ইউপিএ গভর্নমেন্ট 62টা এমপি নিয়ে সমর্থন করেছিল বামপন্থীরা। তার পেছনে মূল উদ্দেশ্য ছিল 100 দিনের কাজ এবং এই আরটিআই এবং হচ্ছে বিভিন্ন শ্রমজীবী পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সুবিধা এবং বিভিন্ন যে প্রকল্পগুলো কংগ্রেস সরকার নিয়েছিল, আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম। আমরা আমাদের প্রধানমন্ত্রিত্ব নিতে বলেছিল, মন্ত্রিত্ব নিতে বলেছিল, নেই, কিন্তু আমরা সমর্থন করে গরিব মানুষের এই অধিকার দিয়েছিলাম। 100 দিনের কাজটা 200 দিন করতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে। বেকার ভোট কেন দেবে? এই জন্য ভোট দেবে। আমরা এই 30,000 বছরে 30 লক্ষ বেকার ছেলে মেয়েদের চাকরির প্রতিশ্রুতি আছে এই এজেন্ডায়। পরিবেশকে রক্ষা করতে হবে। বছর কেন ভোট দেবে? আপনাদের কেন ভোট দেবে? কেন ভোট দেবে? ভোট কেন দেবে? বনগাঁর যে গণতান্ত্রিক পরিবেশ ছিল সেই পরিবেশ তৃণমূল কংগ্রেসের আমলে ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো তৃণমূলের আমলে অনেকগুলো স্কুল বন্ধ হয়েছে, যেমন ঘোষ স্কুল নাম করে বলতে পারি, বন্ধ হয়ে গেছে।
অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, তাই আপনাদের ভোট দেবে, ওরা বন্ধ হয়েছে বলে? সেই শিক্ষাটাকে আবার আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে মানুষ আপনাদের কেন ভোট দেবে? বছরে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে রক্ত প্রতারণা করেছে, রক্তক্ষরণের মধ্যে দিয়ে রাজনীতি করেছে, সেই একই পথকে অনুসরণ করে বর্তমান তৃণমূল যাচ্ছে। আমরা ক্ষমতা আসলে এই পশ্চিমবঙ্গে শাসক চাই বিরোধী প্রত্যেকটা দলের মানুষ সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারবে, প্রত্যেকটা মায়েরা দুশ্চিন্তায় ঘুমাতে হবে না, শান্তিভাবে ঘরে ঘুমাতে পারবে। উত্তরপ্রদেশ অন্যান্য বিজেপি শাসিত রাষ্ট্রে মহিলারা সব থেকে বেশি নারী নারী মানে এর ভিতরে সব থেকে পিছনের সারিতে, ঠিক আছে? তাহলে আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে বলছে, শিক্ষা ব্যবস্থার কথা আপনি ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিয়ে কতগুলো নীতি নিয়েছে, সেই নীতির ওপর ভিত্তি করে আজকে কিন্তু কন্যাশ্রী রূপশ্রীর আওতায় এসে মেয়েদের শিক্ষার পরিমাণ অনেকটাই বেড়েছে এবং কি বাল্যবিবাহের পরিমাণ কমছে, সেগুলো ইতিবাচক দিক না? আর বিজেপি প্রত্যেকটা সবাই বলছে এই কারণে ভোট দেবো, ওই কারণে ভোট দেবো। হ্যাঁ বলুন, আপনারা একবার করে বলুন। বিষয়টা হচ্ছে আমাদের এটা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র। আমরা এই লোকসভা কেন্দ্রের বেশিরভাগ মানুষ আজকে সন্দেশখালী আমাদের পাশে, যে বিভৎস ঘটনা ঘটেছে এখানকার মানুষের উপরে তার একটা বড় প্রভাব পড়েছে। হ্যাঁ, কি বলছেন? মণিপুর নিয়ে কিছু বলুন, সেখানকার নারীরা কিভাবে লাঞ্ছিত এবং সেটা মানুষ খুব সুন্দর আছে। মালদা নিয়ে বলতে বলুন, মালদা জল যেভাবে জ্বলছে মণিপুর আজকে, তার উত্তর দিক বিজেপি। হাতরাসে আজকে এরকম ঘটনা হলো, আজকে প্রধানমন্ত্রী নীরব কেন? আজকে নারী সুরক্ষা নিয়ে আপনারা কথা বলছেন। সন্দেশখালী, আমার পশ্চিমবঙ্গের সন্দেশখালী। বেশ বেশ বেশ, অর্থাৎ কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে আমরা প্রশ্ন করেছিলাম কেন ভোট দেবে মানুষ, কেন ভোট দেবে, পেটের কথা কে বললো? খুব একটা কেউ কি বলেছে? সবাই এখন বলছে পেটের কথা বলেছি, কিন্তু আমার এখনো সেই প্রশ্ন রয়ে গেল, ভোট কি সত্যি ইস্যুতে হবে, নাকি যার গলায় যত জোর তার গলাতেই ভোট হবে? কার গলায় কত জোর? অর্থাৎ ভোট হবে এই চেঁচামেচিতে। কিন্তু আপনাদের সত্যিটা দেখাই, আসুন। সত্যিটা হলো এই যে ইছামতি নদী, এই ইছামতি নদীর হাল ফিরবে কবে? কত পার্টি এলো, কত পার্টি গেল, বলল হাল ফেরাবো, ইছামতির আর হাল ফিরাবো না। এখানে যখন পতাকা ওড়ে, যখন বিভিন্ন প্রতীকের রং ওড়ে, তখন ইছামতি একটু হলেও কাঁদে, প্রশ্ন করে। রাজনৈতিক আজকাজকিতেই আটকে থাকবে ইছামতির ভবিষ্যৎ। আজ লোকসভার লড়াই এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় NK TV বাংলায়। জয় হিন্দ।